বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দেশ জুড়ে নানা আয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। বর্ষবরণ সহ টানা ৩ দিনের সরকারি ছুটিতে অনেকেরই রাজধানী ছাড়ার প্রস্তুতি। বাস, ট্রেন ও বিমানের ৯০% আগাম টিকিট বিক্রি। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরার মহোৎসব। চট্টগ্রামে কোটি টাকার জাটকা জব্দ। মাওয়া ঘাটে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। বৈশাখের কারণে মাছের দামটা অতিরিক্ত বেশি। এটা আছে আপনার ১ কেজির মতন, এটা হলো ২৪,০০০ টাকা আলি। ১২,০০০ যাত্রী কমিয়ে হজ ও ওমরা নীতি এবং হজ প্যাকেজ সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। এবছর যেতে পারবেন ১,১৭,০০০ জন। এবং খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধে ৬০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা প্রতিমন্ত্রীর। টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। বাঙালির দরজায় কড়া নাড়ছে নতুন বছর। বরাবরের মতো এবারও পহেলা বৈশাখে পান্তা ইলিশ সংস্কৃতির নামে চড়া মূল্যে ইলিশ বিক্রি হচ্ছে সারা দেশে। মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে মাছের পাইকারি বাজার ঘুরে দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ইলিশের ক্রেতা। এর কারণ হিসেবে বৈশাখে পান্তা ইলিশের ভ্রান্ত ধারণাকে দায়ী করছেন বাজারে আসা ক্রেতা বিক্রেতারা। মাওয়ায় মাছের আড়ত ঘুরে এসে আরো জানাচ্ছেন সাজিদ রাজু। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, তারও আগে হাকডাক বেড়ে গেছে মাওয়ার মাছের পাইকারি আড়তে। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভিড়ও বাড়তে শুরু করেছে। তবে অন্য সব মাছ ছাপিয়ে সবার নজর ইলিশের দিকে। কিন্তু কেন? মাছের দামটা অতিরিক্ত বেশি বৈশাখের কারণে। যে আলি আগে কিনছি আপনার ১০,০০০ টাকা, হে আলি অনেক কিনতে হয় ১৫,০০০, ১৮,০০০ টাকা কিনতে হয়। তাই আমরা ২০,০০০, ২২,০০০ টাকা আলি বিক্রি করি। এটা আছে আপনার ১ কেজির মতন, এটা হলো ২৪,০০০ টাকা আলি। ওজনের মনে করেন ১.৫ কেজি সাইজ, যেমন ৭,০০০, ৮,০০০ টাকা পিস এভেলেবেল পদার বিঘায়। আর কলস্টারের বিঘায় ৪,০০০ টাকা পিস, প্রতি ৩০,০০০ টাকা কেজি বিঘায় কলস্টারের ইলিশ। আর কাঁচা হিসাবে ৬,০০০ টাকা কেজি। বৈশাখ মাসে পান্তা ভাতের সঙ্গে ইলিশের কি কোনো সম্পর্ক আছে? উত্তরে ইলিশ কিনতে আসা ক্রেতারাও বলছেন বাঙালি সংস্কৃতির মূল ধারার সঙ্গে পান্তা ইলিশের সম্পর্ক কাছের নয়, তবুও কিনছেন তারা। কেন? সবের আনন্দের দিন উপলক্ষে আমরা আনন্দ করে খাওয়ার জন্য। অপসংস্কৃতি তো সবকিছুতেই ঢুকে গেছে, অপসংস্কৃতি এখন সংস্কৃতি হয়ে গেছে। কেউ কেউ বলছেন ৮০-র দশকে এক শ্রেণীর শহুরের নব্যধনীরা প্রচলন করেন এই পান্তা ইলিশের অপসংস্কৃতি। তাই আধুনিক যুগে নগরের পহেলা বৈশাখ উদযাপনের নামে ইলিশের বাজারে থাকে আগুন। এই পান্তা ভাত ইদানিং কালের নিয়ম হয়েছে ইলিশ মাছটা খাওয়া। এটা মডেলিং যুগে আসছে, এটা আগের ঐতিহ্য যুগ না। এটা বাংলাদেশের জাতীয় ফ্যাশন, আর কিছু না। তো এই ব্যাপারে মনে করেন আসে নিয়ে যায়, ঠিক আছে, মানে সবার ফ্রেন্ড সার্কেল আছে, এদেরকে ডাকে, তারা মানে সবার ইনভাইট করে, আসে বাসা, এটাই, আর কিছু না। ইলিশ পান্তা না খেয়ে কাঁচামরিচ পান্তা খাও, আগের দিনে চলে যাও। এই অশুভ প্রতিযোগিতা বন্ধে সচেতনতার উপরও জোর দিলেন অনেকে। সাজিদ রাজু, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। গণভবনে আওয়ামী লীগের ঢাকা মহানগরের নতুন দুটি কমিটি নেতাদের সাথে বৈঠকে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আওয়ামী লীগের গোড়া অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত, এবং আমি আশা করি যে এখন যে নতুন নেতৃত্ব যাদের হাতে এই সংগঠন আমি তুলে দিলাম, নিশ্চয়ই ঢাকা শহর বড় হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কাজেই এই সংগঠনকে আপনারা সেইভাবে আরো গড়ে তুলবেন মজবুত করে। মনে রাখতে হবে যে জাতির পিতা দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। গতকালকে কিন্তু ১০ই এপ্রিল গেল। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের যে প্রথম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী, স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল এই ১০ই এপ্রিল ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে। ১৭ এপ্রিল সেই সরকার গ্রহণ করে, যেটা বঙ্গবন্ধুর যে পরিকল্পনা, একটি স্বাধীন দেশ গড়ে তোলা, সেই পরিকল্পনার অংশ হিসেবে পদক্ষেপ নেওয়া হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে এই সরকার গঠিত হয়। সেই সরকারই মুক্তিযুদ্ধ করে আমাদের বিজয় এনে দেয়। কাজে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী একটি জাতি, কাজে সেই জাতি হিসেবেই আমাদেরকে এদেশ গড়ে তুলতে হবে। জাতির পিতার আদর্শ নিয়েই
আওয়ামী লীগ চলে। কাজে সেই আদর্শ সামনে নিয়ে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। এই সরাসরি ছিলাম গণভবনে আওয়ামী লীগের ঢাকা মহানগরের নতুন দুটি কমিটির নেতাদের সাথে বৈঠকে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যের জাটকা জব্দ করা হয়েছে। সকালে র্যাব, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পহেলা বৈশাখকে সামনে রেখে ওই এলাকার মৎস্য সংরক্ষণাগারে বিপুল পরিমাণ জাটকা সংরক্ষণ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথভাবে অভিযান চালান তারা। পরে 9টি মৎস্য সংরক্ষণাগার থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে জব্দ করা জাটকা জেলার এতিমখানাগুলোতে বিতরণ করা হয়। জাটকা ধরা বন্ধে আগামী 30 জুন পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল যে বাজারে প্রচুর পরিমাণে জাটকা মাছ পাওয়া যাচ্ছে। ইভেন সম্প্রতি পয়লা বৈশাখ উপলক্ষে আমরা লক্ষ্য করছি যে ইলিশ মাছের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা এই ফিশারি ঘাটে এবং এখানে আমরা বিভিন্ন কোল্ড স্টোরেজে ইতিমধ্যে অভিযান চালিয়েছি। তো আনুমানিক আমরা এখানে 9টা কোল্ড স্টোরেজ থেকে সম্ভাব্য 1 কোটি টাকার মতো আমরা জাটকা ইতিমধ্যে আমরা জব্দ করেছি। আমাদের আইনে আছে আপনার ঝাটকা যদি পাওয়া যায় আপনার 5,000 টাকা জরিমানা আর 1 থেকে 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। ঝাটকার ব্যাপারে আমরা বিভিন্ন সময় প্রচারণা, সচেতনতা সভা, বিভিন্ন জেলে পল্লীতে আমরা এই অভিযানগুলো আমাদের অব্যাহত আমরা রাখছি। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও পটুয়াখালীর পায়রা নদীতে দেদারস্ত জাটকা ধরছে জেলেরা। পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের চাহিদা এবং দাম বেশি থাকায় আইনের তোয়াক্কা না করেই জাটকা ধরছেন তারা। ভোরের আলো না ফুটতে জাল নিয়ে বেরিয়ে পড়ছেন জেলেরা। সারা দিনই চলছে জাটকা ধরার মহোৎসব। 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত দেশের নদী ও সমুদ্রে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বাংলা নতুন বছরকে বরণ করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে মঙ্গল শোভাযাত্রার জোর প্রস্তুতি। বছরের প্রথম দিনটিকে আকর্ষণীয় করে তুলতে রাত দিন কাজ করছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। আয়োজনে যেন কোনো কমতি না থাকে সেজন্য চলছে প্রাণপণ চেষ্টা। নেয়ামুল হোসেন কোচির ছবিতে তরিকুল ইসলামের রিপোর্ট। পহেলা বৈশাখ হতে হবে রঙিন, তাতে থাকবে বাঙালির ঐতিহ্য। তাই দিনটাকে নানা রঙের ছটায় রাঙিয়ে তুলতে দিনরাত কাজ করে চলেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রার জন্য ফেস্টুন, মুখোশ, মুকুট ও টুপি সহ নানান সামগ্রী তৈরির কাজ চলছে জোরে সোরে। চলছে পাখি, ময়ূর, হাতি ও হরিণ তৈরির কাজও। মুকুটটা এটা এরকম ভাবে পড়তে হয়। আপনার এই মুকুটের 4-5 ধরনের মুকুট তৈরি করা হয়েছে। হাতি, পায়রা আছে, তারপর ময়ূর, আপনার বাঘ, হরিণ, এগুলোই তৈরি করতেছি আমরা। তবে দেশের শান্তি কামনা এবং ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনতে মঙ্গল শোভাযাত্রায় বড় আকর্ষণ থাকবে শান্তির প্রতীক পায়রা। এছাড়া এবারের পহেলা বৈশাখে জাতীয় থিম শখের হাড়িও তৈরি করা হচ্ছে হারিয়ে যাওয়া মৃৎশিল্পের কথা বিবেচনায় এনে। বাঙালি সেই পুরাতন ঐতিহ্য আবার ফিরে আসে, এই জন্য হচ্ছে আমরা একটা এই মোটোকে সামনে রেখে আমরা পায়রা করতেছি। মৃৎশিল্পটা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে, এই হারিয়ে যাওয়াটাকে পুনরুদ্ধার করার জন্য আমরা আমাদের এবারের অন4 ব্যাচের পক্ষ থেকে ওখানে আমরা একটা শখের হাড়ি তৈরি করতেছি। এদিকে পহেলা বৈশাখের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানালেন সংশ্লিষ্ট শিক্ষক। কাজ চলছে, যেটা কবুতরটা হয়ে যাবে এবং আমাদের কাজ অগ্রগতি খুবই ভালো এবং আমরা আশা করি ভালো সফলভাবেই এটা সম্পন্ন করতে পারবো। খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও উদীচী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন করেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আয়োজনে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। এই মুহূর্তে প্রস্তুতির খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটি বলছিলেন যে আর মাত্র 3 দিন পর শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এবং এই পহেলা বৈশাখে আপনারা যেমনটি জানেন যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছরই মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এবং এবছরই বের করা হবে। এটা শুধু সিলেটের মধ্যে শুধু এই শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকেই মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এবং মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের যে স্থাপত্য বিভাগ যেটি রয়েছে সেই স্থাপত্য বিভাগ থেকেই মূলত এই মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়। এবং এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই
স্থাপত্য বিভাগের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা মঙ্গল শোভাযাত্রার জন্য বিভিন্ন সামগ্রী তারা এখন তৈরি করছেন। এখন দেখতে পাচ্ছেন যে যদিও এবার মাস্ক বানানো নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও তারা সেগুলো বানাচ্ছে। আসলে আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা বলেছে আসলে তাদের কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়ে এগুলা বন্ধ করা যাবে না, এগুলা বাঙালির ঐতিহ্যের সাথে এই বিষয়গুলো মিশে আছে। তো আসলে পয়লা বৈশাখ বিকেল সকাল 10:30টার সময় মঙ্গল শোভাযাত্রা শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে বের করা হবে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সিলেটের যে শহরের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোতেও পয়লা বৈশাখ উপলক্ষে ব্যাপক আয়োজন রাখা হয়েছে এবং সিলেটের জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেক আয়োজন রাখা হয়েছে। আমরা কথা বলবো আসলে একজন শিক্ষার্থীর সাথে। আপনি আসলে কি ধরনের এবার আপনাদের প্রস্তুতি যদি একটু বলেন? এই তো মঙ্গল শোভাযাত্রার জন্য মাছ বানানো হচ্ছে, তারপর পটচিত্র করা হচ্ছে। এবার হচ্ছে যে 2টা শো মানে রিক্সা র্যালিও বের করা হবে, এরকম আমাদের প্ল্যানিং আছে, তার মধ্যে মাছ টাছ রাখা হবে। ধন্যবাদ। আসলে এসে আপনি যেমনটি শুনলেন যে তারা এবার মঙ্গল শোভাযাত্রার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং এই পয়লা বৈশাখ উপলক্ষে সিলেটে একটি মেলারও আয়োজন করা হয়েছে, বৈশাখী চারো মেলা। সেটি হচ্ছে সিলেটের যে অডিটোরিয়াম, যেখানে অডিটোরিয়ামে সেই মেলা চলছে এবং এছাড়া সিলেটে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে এবং সেই বাণিজ্য মেলায় বৈশাখের যে সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো রাখা হয়েছে এবং যে এই পয়লা বৈশাখ উপলক্ষে সিলেটের যে শপিং মল যেগুলো রয়েছে সেগুলোতে আমরা প্রচুর মানুষের উপস্থিতি দেখেছি। আসলে ক্রেতারা এবার আনন্দ চিত্তে তারা বৈশাখী কেনাকাটা করছেন এবং এবার যেহেতু সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদেরকে এবার বোনাস দেওয়া হয়েছে, যে কারণে তারাও আসলে পরিবারের সবার জন্য নতুন জামা কাপড় তারা কেনাকাটা করছেন। ইশরাত বলছিলেন, দেখলাম আমরা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নেই। এই প্রস্তুতি কিন্তু চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বাঙালির ঐতিহ্য সংস্কৃতি যেসব স্মারক রয়েছে সেই স্মারকগুলো তুলে আনার একটি প্রচেষ্টা কিন্তু রয়েছে। শুধু মঙ্গল শোভাযাত্রা নয়, তারা আরো অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছেন। যেমন এখানে বলা হলো যে রিক্সার শোভাযাত্রা হবে, মানে বাঙালির জীবনযাত্রার যত ধরনের উপকরণ রয়েছে যেগুলো বাংলা সংস্কৃতিকে আঁকড়ে আছে বা বাংলা সংস্কৃতিকে যেগুলো আসলে প্রতিভাত করে সবার সামনে, সেগুলোকে তুলে ধরার প্রচেষ্টাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে। দর্শক, শুক্র শনিবার সরকারি ছুটি, তার সঙ্গে যুক্ত হয়েছে পহেলা বৈশাখ, তাই টানা 3 দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন অনেকেই। বাংলা নববর্ষ উদযাপনে কেউ যাচ্ছেন প্রিয়জনদের কাছে, আবার কেউ বা বিশেষভাবে দিনটিকে বরণ করতে ছুটে যাচ্ছেন বিনোদনের আশায় পর্যটন এলাকায়। ইতোমধ্যে বাস, ট্রেন ও বিমানের 90% টিকিট আগাম বিক্রি হয়ে গেছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর বোনাস হিসেবে নববর্ষ উপলক্ষে ট্রাভেল এজেন্সিগুলো দিচ্ছে বিশেষ প্যাকেজও। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। নাগরিক ব্যস্ততা আর শহুরে একঘেয়েমি জীবন ছেড়ে নববর্ষকে বরণ করতে এবার 2 দিন সাপ্তাহিক সরকারি ছুটির সাথে যুক্ত হচ্ছে পহেলা বৈশাখের ছুটিও। উৎসবের এই সময়টাকে নিজের মতো করে কাটাতে তাই অনেকেই যাচ্ছেন গ্রামের বাড়ি, আবার পরিবার পরিজন নিয়ে অনেকে উপভোগ করতে যাচ্ছেন বিভিন্ন টুরিস্ট স্পটে। চাহিদার কারণে তাই অধিকাংশ বাসের টিকিটের বিক্রি প্রায় শেষ পর্যায়ে বলে জানান কর্মকর্তারা। শুক্র শনি 2 দিন বন্ধ, বৃহস্পতিবারে নববর্ষটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করতেছি যে সমুদ্র সৈকত দেখা হবে, নববর্ষটা পালন করা হবে। সব রুটেরই সিট খালি নাই, এসি নন এসি সবগুলা গাড়ির ফ্ল্যাপ। টিকিট বুকিং মানে 90% প্রায় শেষ, আর এখন বাকি 10% আছে, ওইটা 2-1 দিনে শেষ হয়ে যাবে। একই অবস্থা ট্রেন ও আকাশপথেও, আর সবচেয়ে বেশি চাহিদা 13 এপ্রিল অর্থাৎ নববর্ষের আগের দিনের। 13 তারিখের ট্রেনেই চাপ বেশি হবে, কারণ ওই দিন ভ্যাকেশনটা শুরু হবে, বিশেষ করে বিকাল থেকে শুরু করে 3টার পর থেকে শুরু করে যে ট্রেনগুলো আছে রাত পর্যন্ত, ওইটাই সবচেয়ে বেশি। কক্সবাজারের মধ্যে আপনার অলরেডি সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং 13 তারিখে এগুলো প্রায় শেষের পথে, আর মোটামুটি বেশ রাশ যাচ্ছে। অন্যান্য রুটগুলোতেও সৈয়দপুর আছে, সিলেটে আছে, চিটাগাংয়ে আছে। আর এই ছুটিকে আকর্ষণীয়ভাবে কাটাতে ট্রাভেল এজেন্সিগুলো দিচ্ছে নানা অফার ও ছাড়। অন্যান্য সময়ের তুলনায় নববর্ষের আগে আমরা একটু বুকিং টুকিং একটু বেশি হচ্ছে। বিশেষ আয়োজন বলতে আমাদের স্বাভাবিক যে প্রাইস, ওখান থেকে আমরা একটু অনার করে থাকি, অফার করে থাকি, স্পেশাল অফার করে থাকি। এছাড়া সরকারি এই টানা বন্ধে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রিও প্রায় শেষ পর্যায়ে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন বাংলা সময়। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা,
কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা, মেয়াদের চাপ চরম, হাতে ফেলে বোনাসটা। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। সৌদি সরকারের নির্দেশনা মেনে এবছর সরকারিভাবে হজ যাত্রীর সংখ্যা বাড়িয়ে এবং বেসরকারিভাবে যাত্রীর সংখ্যা কমিয়ে জাতীয় হজ নীতি ও প্যাকেজের সংশোধনীতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, এবছর সরকারি ও বেসরকারিভাবে মোট 1,08,758 জন হজযাত্রী হজে যেতে পারবেন। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ পালন। আর এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবের পুণ্যভূমিতে পাড়ি জমান লাখ লাখ মুসল্লি, যে জন্য সরকারি বেসরকারি পর্যায়েও নেওয়া হয় নানা ব্যবস্থাপনা। তবে এবারের হজ ব্যবস্থাপনায় বেশ কিছু সংশোধনী এনেছে সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চলতি বছরের হজ প্যাকেজের সংশোধনী চূড়ান্ত করে মন্ত্রিসভা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, এবছর সরকারিভাবে হজ যাত্রীর সংখ্যা 5,000 বাড়লেও কমেছে বেসরকারি পর্যায়ে। হজ এজেন্সিগুলোর যাত্রী বহনের সংখ্যাতেও আনা হয়েছে পরিবর্তন। সরকারি ব্যবস্থাপনায় 5,000-এর পরিবর্তে 10,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 91,798 জন সহ মোট 1,01,758 জন হজযাত্রীর সংখ্যা নির্ধারণ করা। অর্থাৎ আগের সংখ্যা থেকে সরকারি ব্যবস্থাপনায় 5,000 বেড়ে গেছে, বেসরকারি ব্যবস্থাপনায় কমে গেছে। প্রত্যেক হজ এজেন্সিকে হজযাত্রী 150 জন কমপক্ষে লাগবে। মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, এবারে কোরবানির টাকা ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে লেনদেন করতে হবে হাজিদের। অন্যান্য সার্ভিসেও অনুসরণ করতে হবে অনলাইন পদ্ধতি। হজযাত্রীদের কোরবানি বাবদ ব্যয়ের অর্থ অনলাইনে আইডিবির ব্যাংকের খাতে জমা করতে হবে এবং ওখান থেকে কুপন নিয়ে তারপরে এটা করতে হবে। অর্থাৎ কাউকে ব্যক্তিগতভাবে কোরবানি করার এখন সুযোগ দেওয়া হবে না। আবাসন, বাড়ি ভাড়া, পরিবহন ও ক্যাটারিং খরচ বাবদ যত অর্থ প্রদান করা হবে সবগুলো পেমেন্ট করতে হবে। সৌদি আরবের আরাফাতের ময়দানে ওয়াটার কুলিং ব্যবস্থার জন্য প্রত্যেক হাজিকে 150 রিয়াল অতিরিক্ত অর্থ পরিশোধ করার কথাও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আগামী 10 সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। রাজশাহীর গোদাগাড়ী ইউনিয়নের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে আশাবাদ কর্মকর্তাদের। খুলনা রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য 600 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। এ সময় তিনি বলেন, আসন্ন পহেলা বৈশাখের আগেই শ্রমিকদের কিছু পাওনা পরিশোধ করা হবে। তাদের বকেয়া মজুরি, তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওনা, তাদের পিএফ গ্র্যাচুইটির বকেয়া পাওনা এবং পাট কলে পাটের স্টক কমে গেছে, পাট কিনতে হবে, এই ধরনের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোর প্রেক্ষিতে আমাদের কিছু টাকা প্রয়োজন ছিল, যেটা আমরা অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্তির জন্য অনেকদিন যাবত চেষ্টা করেছিলাম। সেই টাকা প্রাপ্তির চূড়ান্ত নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট সভায় অর্থমন্ত্রীকে দিয়ে দিয়েছেন। টাকাটা এখন প্রাপ্তির আর কোনো বাধা নেই। 1,000 কোটি টাকা দিয়ে দিয়েছে। বৈশাখের আগে আমাদের তো মজুরিটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এদিকে টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে প্রতিমন্ত্রীর ঘোষণার পর এই সিদ্ধান্তের কথা জানান তারা। শ্রমিকদের অভিযোগ, এর আগেও সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হলেও তার কোনো সুফল পাননি পাটকল শ্রমিকরা। তাই এবার টাকা হাতে না পাওয়া পর্যন্ত ধর্মঘট ও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এর আগে সকালে আন্দোলনকারী শ্রমিকরা খালিশপুর প্লাটিনাম জুট মিল গেটের সামনে বিক্ষোভ করেন। গত 8 দিন টানা কর্মসূচিতে রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলের সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর পূর্বেও প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন গ্র্যাচুইটি পিএফ বাবদ 374 কোটি টাকা এবং পাট ক্রয় করার জন্য 200 কোটি টাকা। সেই ওয়াদা আজও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, যে কারণে
আমরা মনে করি যতক্ষণ না পর্যন্ত আমাদের সহসা মিলের অ্যাকাউন্টে টাকা প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে বিশ্বাস করি না। নারায়ণগঞ্জের 7 খুন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন আগামী 18 এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও বরখাস্ত হওয়া র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আসামিদের উপস্থিতিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে মহিউদ্দিন সহ পর্যায়ক্রমে মামলার 7 জন সাক্ষীর জেরা করেন নূর হোসেন ও তারেক সাইদ পক্ষের আইনজীবীরা। জেরা শেষে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালত। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা মডেল থানায় আলাদা দুটি মামলা করা হয়। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এই নির্দেশ দেন। এর আগে ট্রাইব্যুনালে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আরিফুল হক। শুনানি শেষে তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আরিফুল হকের মা অসুস্থ থাকায় গত 28 মার্চ বিশেষ বিবেচনায় তাকে 15 দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেন উচ্চ আদালত। আগামীকাল মঙ্গলবার এই জামিনের মেয়াদ শেষ হবে। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ 5 জন নিহত হন। ঘটনার পরদিন 32 জনকে আসামি করে একটি মামলা করা হয়। আরিফুল হক চৌধুরী যথারীতি আদালতে হাজির হয়েছিলেন এবং জামিনের জন্য আবেদন করেছিলেন যে তার স্বাস্থ্যগত কারণের জন্য এবং হিউম্যানিটারি গ্রাউন্ডে আদালত তার জামিনের আবেদনটা নামঞ্জুর করেছেন। বাংলার সময় আরও থাকছে। রাত পোহালেই পাহাড়ি জনপদ মেতে উঠবে বৈশাখী উৎসবে। খাগড়াছড়িতে সাংগ্রাইয়ের আয়োজনকে ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে রাজশাহীর গোদাগাড়ী ইউনিয়নের প্রার্থীরা প্রচার প্রচারণায় ততই ব্যস্ত হয়ে উঠছেন। অবশ্য ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। এদিকে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে তারা বদ্ধপরিকর। সাইফুর রহমান রকির রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার 9টি ইউনিয়নে 23 এপ্রিল তৃতীয় দফায় নির্বাচন। তাই আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিরামহীনভাবে চালাচ্ছেন প্রচার প্রচারণা। প্রার্থীদের ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে ইউনিয়নের প্রতিটি মোড়। মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি উন্নত রাস্তাঘাট, শিক্ষা খাতে উন্নয়ন, কালভার্ট ব্রিজ সহ ভোটারদের মন জয় করতে নানা লোভনীয় প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চেষ্টা করব এদেরকে সম্মান, ইজ্জত এবং মডেল ইউনিয়ন রূপদান দেওয়ার জন্য প্রতিটা গ্রামে, প্রতিটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার একটা আমরা প্রক্রিয়া করব ইনশাল্লাহ। সুবিধাবঞ্চিত মানুষদেরকে সরকারি অনুদান দিয়ে সুবিধা প্রদান করা, তাছাড়া এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরো ত্বরান্বিত করব। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, ইউনিয়নের উন্নয়নের স্বার্থে কাজ করবে এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন তারা। যার দ্বারা মানুষ কষ্ট পাবে না এলাকার উন্নয়নের জন্য, সেরকম আমরা প্রার্থীকে চাচ্ছি। আমরা আসলে সৎ, যোগ্য সেরকম একজন প্রার্থীকে আমরা বেছে নেব। আর ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে প্রস্তুত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ আমরা আগামী 23 তারিখে এটি গোদাগাড়ীতে হবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাই সেরকম প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেন হয়, সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। উপজেলার 9টি ইউনিয়নে মোট ভোটার 1,87,200, চেয়ারম্যান পদে 33, সংরক্ষিত 96 এবং সাধারণ সদস্য পদে 325 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, গোদাগাড়ী, রাজশাহী। প্রথম ও দ্বিতীয় দফায় স্থগিত হওয়া ভোলা ও কুড়িগ্রামের 5টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়নে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম দফায় স্থগিত হওয়া 2টি ইউনিয়নের 25টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
একইভাবে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার 3টি ইউনিয়নে ভোট গণনা শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। স্থগিত হওয়া 3 ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন 12 জন। গত 31 মার্চ সীমানা সংক্রান্ত জটিলতার কারণে রাজীবপুর, মোহনগঞ্জ ও কোদালকাটি ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পারিবারিক কলহের জের ধরে শরীয়তপুরে স্ত্রীসহ 3 জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামী সুমন শেখের বিরুদ্ধে। আহতদের নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি নড়িয়া উপজেলার চরনড়িয়া গ্রামে। আহত তানিয়া জানান, বিয়ের কিছুদিন পর মাদকাসক্ত সুমনকে তালাক দিয়ে নিজ বাড়িতে চলে আসেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সুমন তানিয়ার পরিবারকে হুমকি দিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে গতরাতে সুমন তানিয়ার বাড়িতে ঢুকে তানিয়া, তার মা ও ছোট বোনকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুমনকে একটি চাইনিজ কুড়াল সহ আটক করে। দেখছি জ্বর হাতে বড় চাইনিজ, তারপর আমি দৌড় দিয়ে ঘরে ঢুকে গেছি। ঘরে ঢুকার পর দরজা আটকে সারতে পারিনি। ঘরে ঢুকছে, ঘরে ঢুকার পর আমার মায়ে ধরছে। ধরার পরে আমার মায়ের কোবাইছে, কোবানোর পরে চিৎকার দিচ্ছে পরে পাড়াপড়শি লোকজন আছে। আমরা এই সংবাদ থানায় প্রাপ্ত হইয়া আমি জরুরি অফিসার হিসাবে তথায় যাই এবং যায় আসামিকে অস্ত্র সহ আটক করি। প্রাথমিক অবস্থায় নিরুফা বেগমের অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। আমরা তাকে প্রায় 25টা সেটাই দিয়েছিলাম। তারপরে তাকে আমরা ম্যানেজ করছি। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। লক্ষ্মীপুরের কমলনগরে 2 বোনকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত 11টার দিকে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সে ধর্ষণের কথা স্বীকার করেছে। গত 29 মার্চ কমলনগরে 2 বোনকে ধর্ষণ করে বখাটেরা। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 6 জনকে আসামি করে কমলনগর থানায় আলাদা 2টি মামলা করেন নির্যাতিতার মা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং বড় বোনকে ধর্ষণের কথা সে স্বীকার করে। তার জবানবন্দি আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা মোতাবেক লিপিবদ্ধ করেছি। বাকি আসামিদেরকে শীঘ্রই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়া অব্যাহত আছে। টাঙ্গাইলে তরমুজ খেয়ে এক শিশুর মৃত্যু ও আরো 8 জন অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে আইডিসিআর এর বিশেষজ্ঞ দল। সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান আইডিসিআর এর তথ্য কর্মকর্তা অলিউর রহমানের নেতৃত্বাধীন 6 সদস্যের দলটি। এ সময় তারা হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। পরে তরমুজের নমুনা সংগ্রহ করে বিশেষজ্ঞ দলটি। হাসপাতালের উপপরিচালক ডাক্তার নূর মোহাম্মদ জানান, নমুনার পরীক্ষা শেষে প্রতিবেদন প্রকাশ করা হলে শিশুর মৃত্যু ও অসুস্থ হওয়ার কারণ জানা যাবে। গতকাল বিকেলে তরমুজ খেয়ে অসুস্থ হয় একই পরিবারের 6 জন সহ 9 জন। পরে তাদের টাঙ্গাইল মেডিকেলে নেয়ার পর ফাহিম নামে 6 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। টাঙ্গাইলে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সকালে বাসাইল উপজেলার নাহালি গ্রামে এই ঘটনা ঘটে। অ্যাসিড নিক্ষেপের শিকার আফরিনা নাসরিনের অভিযোগ, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে কে বা কারা তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এ সময় তিনি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে আফরিনার শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। এদিকে তার শরীরে প্রায় 12% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ওই সময় পিছনের মধ্যে ডাইলা দিয়ে ওই দিক দিয়ে দৌড়তেছে। তার বুকের সামনের দিকে ডান সাইডের কিছু অংশ, আর গলার ডান সাইডের কিছু অংশ এবং পিঠের ডান সাইডের উপরের দিকের বেশ কিছু অংশ ঝলসে গেছে। তা প্রায় 10 থেকে 12% হবে। প্রচণ্ড গরম আর তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে বরেন্দ্র অঞ্চল, রাজশাহী ও পাবনা সহ দেশের বিভিন্ন এলাকার জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দুপুর 2টায় রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি সেলসিয়াস।
আগামী এক সপ্তাহ এ তাপমাত্রা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে প্রচণ্ড গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না লোকজন। গরমে কাজ করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সপ্তাহ জুড়ে চলমান তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পাবনাবাসী। গরমে ডায়রিয়া ও পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে অসুস্থ হয়ে শিশুসহ ৩ শতাধিক রোগী ভর্তি হয়েছেন পাবনা জেনারেল হাসপাতালে। আসন্ন বৈশাখী উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়। আদিবাসী তরুণ তরুণীরা নিজস্ব পোশাক বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে এতে অংশ নেন। হাজারো পাহাড়ি বাঙালির অংশগ্রহণে র্যালিটি হয়ে ওঠে সর্বস্তরের মানুষের মিলন মেলায়। মারমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ রঙিন ছাতা নিয়ে র্যালিতে অংশ নেন। পুরো শহর ঘুরে র্যালিটি টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দেশজুড়ে নানা আয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। বর্ষবরণ সহ টানা 3 দিনের সরকারি ছুটিতে অনেকেরই রাজধানী ছাড়ার প্রস্তুতি। বাস, ট্রেন ও বিমানের 90% আগাম টিকিট বিক্রি। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরার মহোৎসব। চট্টগ্রামে কোটি টাকার জাটকা জব্দ। মাওয়া ঘাটে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। বৈশাখের কারণে মাছের দামটা অতিরিক্ত বেশি। এটা আছে আপনার 1 কেজির মতন, এটা হলো 24,000 টাকা আলি। 12,000 যাত্রী কমিয়ে হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। এবছর যেতে পারবেন 1,17,000 জন। এবং খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের 600 কোটি টাকা বরাদ্দ ঘোষণা প্রতিমন্ত্রীর। টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।